সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সব কিছু ঠিক আছে কিনা একটু জানাও। প্রথমত হচ্ছে আজকে হচ্ছে আমাদের লেকচার টুটা হচ্ছে আমরা গত ক্লাসে মৌলিক কণিকা পড়িয়েছিলাম, মনে আছে কিনা জানি না, কি পড়িয়েছিলাম? মৌলিক কণিকা। এখন দেখো, মৌলিক কণিকার মধ্যে আমরা যেটা গুরুত্বপূর্ণ ছিল তোমরা হয়তো একটু জানবা, সেটা হচ্ছে মানে যেটা আমাদের পড়া দরকার, যেগুলো থেকে ক খ আসছে, সেটা হচ্ছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন আসছে। আইসোটোপ, আইসোবার গত ক্লাসের পড়া এটা। এই যে আইসোটোপ আসছে, তারপর হচ্ছে আমরা আইসোবার, তারপর হচ্ছে আইসোটোন। এই যে আইসোটোন এটা আমাদের আসছে। এরপর হচ্ছে আইসো ইলেকট্রনিক পড়েছিলাম আমরা, আইসো ইলেকট্রনিক। এর লিখিও না, জাস্ট গত ক্লাসে কী পড়েছিলাম একটু আবার ভিউ দিচ্ছি। আইসো ইলেকট্রনিক, যে আইসো ইলেকট্রনিক, এই কথা বলিও না, ইলেকট্রনিক, এটা আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম। এখন দেখো, এর পাশাপাশি আমরা মৌলিক কণিকা পড়িয়েছিলাম, প্লাস মৌলিক কণিকা। মৌলিক কণিকা কী বলো তো? ইলেকট্রন, প্রোটন এবং কি বলো? নিউট্রন। আচ্ছা, মৌলিক কণিকার পাশাপাশি অস্থায়ী মৌলিক কণিকা আছে না, প্লাস কি বলো, মানে এর সাথে সাথে প্লাস আমরা অস্থায়ী মৌলিক কণিকাও পড়িয়েছিলাম। অস্থায়ী মৌলিক কণিকা দেখো, অস্থায়ী মৌলিক কণিকা প্লাস অস্থায়ী মৌলিক কণিকা দেখো, অস্থায়ী মৌলিক কণিকাও পড়িয়েছিলাম। এই কি পড়িয়েছিলাম বলো তো? অস্থায়ী মৌলিক কণিকাও পড়িয়েছিলাম, একটু মাথায় রাখো, অস্থায়ী মৌলিক কণিকাও পড়িয়েছিলাম। আচ্ছা, এবার একটু সবাই খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই মৌলিক কণিকা থেকে, এগুলো থেকে এমসিকিউ আসে, এখান থেকে এমসিকিউ আসে, আর এই জায়গা থেকে ক এবং খ আসে, ক খ প্লাস এমসিকিউ আসে এই পয়েন্টটা থেকে, মানে এই পয়েন্টটা থেকে ক খ এবং প্লাস এমসিকিউ। এখান থেকে কোনো সিকিউ হয় না। এটা হচ্ছে গত ক্লাসের পড়া। গত ক্লাসে আমরা কী কী পড়িয়েছিলাম সেটা। আজকে আমরা পড়াবো যে পরমাণুর যে মতবাদগুলো রয়েছে বা পরমাণুর যে মডেলগুলো রয়েছে, সেই মডেলগুলো পড়াবো। তাহলে দেখো, আজকের পড়াটা বা আজকের টপিকটা হচ্ছে আমাদের পরমাণু মডেল। কী মডেল বলো তো? আচ্ছা, এখন আমাকে বলো, পরমাণু মডেলের মধ্যে স্পেসিফিকলিভাবে রাদারফোর্ডের পরমাণু মডেল একটু খেয়াল করো, পরমাণু মডেল। আচ্ছা, এখন আমাকে বলো, রাদারফোর্ড রাতের বেলা স্বপ্ন দেখছে, সকালবেলা সে পরমাণু মডেল আবিষ্কার করছে, এরকম কিছু? মানে রাতের বেলা সে স্বপ্ন দেখছিল, সকালবেলা হয়ে গেছে, এরকম কিছু না। তার মানে কি, এখানে নিশ্চয়ই কোনো ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে ব্যাকগ্রাউন্ডটা কি? স্যার প্রথমে ব্যাকগ্রাউন্ডটা বলবো, তারপর আমরা ধরবো আস্তে ধীরে। কথাটা খেয়াল করিও। এখন আমাদের প্রশ্ন যেটা মেইন, যেটা মাথার ভিতরে থাকতে হবে বা মেইন যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, একটু খেয়াল করো। সর্বপ্রথম জন ডাল্টন সাহেব কি বলেছেন? অণু নিয়ে আলোচনা করছেন, যে অণু আছে, অণু বলতে কিছু একটা আছে। কে আলোচনা করছেন? জন ডাল্টন সাহেব অণু নিয়ে আলোচনা করছেন। তো জন ডাল্টন সাহেব যখন আলোচনা করেছেন, তখন এরপরে প্রমাণিত হয়েছে যে অণুকে কি করা যায় বল? ভাঙা যায়, যেটা পরমাণু পাওয়া যায়। পরমাণুকে ভাঙলে আবার কি পাওয়া যাবে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। তাহলে এই যে পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়, এটা সর্বপ্রথম জানা ছিল না। এবার হচ্ছে পরমাণুকে ভাঙলে সর্বপ্রথম চিন্তা ছিল যে ইলেকট্রন পাওয়া যায় আর নিউক্লিয়াস পাওয়া যায়। কি পাওয়া যাবে? ইলেকট্রন এবং নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং যে নিউট্রন থাকে, সেটা আরও পরে আবিষ্কৃত হয়েছে। বল, নিউক্লিয়াসের ভিতরে কী থাকে বল? প্রোটন এবং কী থাকে বল? এই বল, আবার বল, প্রোটন এবং কি নিউট্রন, সেটা অনেক পরে আবিষ্কৃত হয়েছে। তাহলে প্রথম যে ক্যাটাগরি, যে ফার্স্ট যে চিন্তা ভাবনা, সেটা কোথা থেকে আসছে? যে পরমাণুকে ভাঙলে কিছু একটা পাওয়া যায়, রাইট? এখন এই পরমাণুকে যখন ভাঙলে কিছু একটা পাওয়া যায়, এটা যখন অস্তিত্ব প্রমাণিত হয়েছে, তখন সবার ভিতরে, মাথার ভিতরে একটা প্রশ্ন আসছে যে ইলেকট্রনগুলো পরমাণু কোন জায়গায় থাকে, নিউক্লিয়াসটা পরমাণু কোন জায়গায় থাকে, এটা নিয়ে কারো কোনো ধারণা ছিল না। সর্বপ্রথম থমসন নামে একজন বিজ্ঞানী, কি বল, স্যার যে থমসন, যেটাকে থমসনের পাম্প ফুডিং মডেল বলে। এই পাম্প ফুডিং মডেলটা কি? সেটা হচ্ছে একটা ফুডিংয়ের মধ্যে যদি কিশমিশটা রাখো, তাহলে কিশমিশটা কি বিচ্ছিন্নভাবে থাকে না? তখন সে মনে করছে পরমাণুর এই ইলেকট্রনগুলো এরকম বিচ্ছিন্ন অবস্থায় থাকে, বাট পুরোটাই নিউক্লিয়াস মনে করছে, পুরোটার মধ্যে ইলেকট্রনগুলো এইভাবে থাকে, মানে পুরো পরমাণুটাই নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনগুলো থাকে, এরকম মনে করতেছে, মানে পুরো পরমাণুর মধ্যেই ইলেকট্রনগুলো এরকম বিচ্ছিন্ন অবস্থায় থাকে। কথাটা খেয়াল করিস। তাই সর্বপ্রথম এটা মনে করছিল। এখন বাস্তবে তিনি কোনো পরীক্ষা করে করছে নাকি আন্দাজে একটা ধারণা দিছে? ডেফিনেটলি আন্দাজে ধারণাটা কি হয় না বল? গ্রহণযোগ্য হয় নাই। এই জিনিসটার গ্রহণযোগ্যতা, সর্বপ্রথম যে গ্রহণযোগ্য, সেটা হচ্ছে কি রাদারফোর্ড। এখন রাদারফোর্ডে যে গ্রহণযোগ্য দিচ্ছেই, এটা কিছু মানে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই দিয়ে দিল না, সে একটা পরীক্ষা করেছে। এই পরীক্ষাটার নামই হচ্ছে কি কণা পরীক্ষা? আলফা কণা পরীক্ষা। তাহলে আমরা আজকে এই আলফা কণা পরীক্ষা জানার পর দেন আমরা পরমাণুর যে নিউক্লিয়াসে যে ইলেকট্রনগুলো কীভাবে থাকে, নিউক্লিয়াস কীভাবে থাকে, সেটা সম্পর্কে একটা ধারণা পাবো। এবং সেটাই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তার মানে রাদারফোর্ডের পরমাণু মডেলটা কার উপর নির্ভরশীল বল? এই আলফা কণা পরীক্ষা থেকেই কী হয়েছে বল?
পাওয়া গেছে, এগুলো থেকে পাওয়া গেছে বল। মানে আলফা কণা পরীক্ষার কারণে রাদারফোর্ডের পরমাণু মডেলটা পাওয়া গেছে। আবার বলো কার কারণে? আলফা কণা পরীক্ষার কারণে রাদারফোর্ডের পরমাণু মডেলটা পাওয়া গেছে। তো তাহলে এই আলফা কণা পরীক্ষাটা কি সেটা আমাকে জানতে হবে। কি কণা পরীক্ষা? আলফা কণা। তাহলে একটু খেয়াল কর, তাহলে প্রথমে আমাদের বলছে এই আলফা কণা পরীক্ষা, আলফা কণা পরীক্ষা, আলফা কণা পরীক্ষা, পরীক্ষা আমাদের টপিকটা হচ্ছে আলফা কণা পরীক্ষা। সবাই লিখো আলফা কণা পরীক্ষা, একটু মাথায় রাখো আলফা কণা পরীক্ষা। বলো কি কণা পরীক্ষা? আলফা কণা পরীক্ষা। হ্যাঁ সবাই লিখো আলফা কণা পরীক্ষা। আচ্ছা এবার আসো, সবাই একটু চিন্তা করো, দেখো একটু মাথার ভিতরে রাখবা, তাহলে সহজ হয়ে যাবে। দেখো এদিকে দেখো, এই আলফা কণা পরীক্ষা যখন আমরা করতেছি বা আলফা কণা পরীক্ষা যখন জানবো, তার মানে আলফা কণাকে কি রাতের বেলা স্বপ্ন দেখছে লিখে ফেলছে এরকম, নাকি সে পরীক্ষাটা করে কোনো অন্য কোনো উপাদান লাগছে, কিছু না কিছু লাগছে না, পরীক্ষা করতে হয়েছে না, তারপরে জিনিসটা থেকে সিদ্ধান্ত নেওয়া গেছে, কথাটা এরকমই। তো তো এখন আমাকে বলো যে এই আলফা কণা যে পরীক্ষাটা করছে, এই পরীক্ষা দ্বারা কী প্রমাণিত হয়েছে? নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণ হয়েছে। তারপর নিউক্লিয়াস আছে এবং সেটা ধনাত্মক চার্জ বিশিষ্ট, তাহলে নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণ এবং এটি ধনাত্মক চার্জ, এটা প্রমাণিত হয়েছে আলফা কণা পরীক্ষা দ্বারা। তাহলে আলফা কণা পরীক্ষা মূলত কি? নিউক্লিয়াসের অস্তিত্ব এবং ধনাত্মক চার্জের প্রমাণের পরীক্ষা। তাহলে লিখো যে আলফা কণা পরীক্ষা মূলত, সবাই লিখো আলফা কণা পরীক্ষা মূলত, আলফা কণা পরীক্ষা মূলত, আলফা কণা পরীক্ষা মূলত, মূলত কি বলো তো? আলফা কণা পরীক্ষা মূলত কি বল? নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণের পরীক্ষা, নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণের পরীক্ষা, অস্তিত্ব প্রমাণের পরীক্ষা। অস্তিত্ব প্রমাণের পরীক্ষা, অস্তিত্ব প্রমাণের পরীক্ষা। তারপর এবং এটি কি চার্জ বিশিষ্ট বল? এবং এটি ধনাত্মক চার্জ বিশিষ্ট, এটা প্রমাণ করে এটি ধনাত্মক চার্জ বিশিষ্ট, ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রমাণ করে, চার্জ বিশিষ্ট। হ্যাঁ যারা ভর্তি হলে তারা নিচে দিয়ে আমার মোবাইল নাম্বারটা লিখতে হবে, ধনাত্মক চার্জ বিশিষ্ট। আচ্ছা এবার একটু খেয়াল করো, এই আলফা কণার যে পরীক্ষাটা করছে এটার উপকরণ লাগছে না? প্রয়োজনীয় উপকরণ। তাহলে দেখো প্রয়োজনীয় উপকরণ, তাহলে প্রথমে প্রয়োজনীয় উপকরণ, প্রয়োজনীয় উপকরণ, প্রয়োজনীয় উপকরণ, উপকরণ। তাহলে এটা যদি মনে রাখা যায়, তাহলে দেখো রাফাজি আসেন, রাফাজি আসেন, দেখো রাফাজি, রাফাজি আসেন, কি আসেন আমার বলো? রাফা। এখন রাফা মানে রাদারফোর্ড, দেখো রাফা মানে হচ্ছে রাদারফোর্ড, এই রাফা মানে হচ্ছে রাদারফোর্ড, জি মানে হচ্ছে জিঙ্ক সালফারের পদ্মা, দেখো জিঙ্ক সালফারের পদ্মা, আর আমার হচ্ছে আলফা কণা, আলফা কণা, আর সেন মানে হচ্ছে স্বর্ণের পাত, এই পাত। এই উপাদানগুলো লাগছিল। এখন কেন লাগছিল কি জন্য সেটা আমরা দেখব। দেখো এই উপাদানগুলো লাগছিল রাদারফোর্ডের জিঙ্ক সালফাইডের পদ্মা, এটার নাম হচ্ছে জিঙ্ক সালফাইড, জিঙ্ক সালফাইড, এর নাম হচ্ছে জিঙ্ক সালফাইডের পদ্মা, জিঙ্ক সালফাইড, ড ড সালফাইডের পদ্মা, জিঙ্ক সালফাইড এর পদ্মা, এর পর্দা। আসো আমরা একটা একটা আলোচনা করবো, সমস্যা নেই, আসো ফাইন। এখন আমার প্রশ্ন হচ্ছে আসো এবার আসো, জিঙ্ক সালফাইডের পদ্মা সে কেন ব্যবহার করা হলো? নিশ্চয়ই কোনো কারণ না কোনো কারণ আছে। এই কি বলো? নিশ্চয়ই কোনো না কোনো কি আছে বলো, কারণ আছে। তাহলে এই যে জিঙ্ক সালফাইডের পদ্মা যখন আমরা লিখবো, দেখে জিঙ্ক সালফাইডের পদ্মা যখন আমরা লিখবো, দেখো জিঙ্ক সালফাইড, এই জিঙ্ক সালফাইড এটা কেন ব্যবহার করো? দেখো এটা হচ্ছে প্রথমত হচ্ছে আমরা যখন আলফা কণা যায়, এটা খালি চোখে দেখা যায়, যখন সে একটা স্বর্ণের পাত থাকে, স্বর্ণের পাতকে ভেদ করে আলফা কণা চলে যায়, চলে গেলে আমি কি আলফা কণা বুঝতেছি যাচ্ছে যে, তো আমি যদি এমন একটা পাত রাখি বা এমন একটা বস্তু রাখি পেছনে, তাহলে কী হবে বলতো? ওই বস্তুটা যখন পেছনে আলফা কণা যখন যাবে, তাহলে আলফা কণা খালি চোখে দেখা যায়, কিন্তু জিঙ্ক সালফাইডের পদ্মার মধ্যে যখন আলফা কণাটা পড়বে, তখন সে দৃশ্যমান আলো বিকিরণ করবে। কী আলো বিকিরণ করবে? তাহলে এই আলফা কণা জিঙ্ক সালফাইডের পদ্মা যদি না থাকতো, তাহলে আলফা কণার অস্তিত্ব বুঝতে পারতাম? তাহলে আলফা কণার অস্তিত্ব বোঝার জন্য জিঙ্ক সালফাইডের পদ্মা ব্যবহার করা হয়। কার অস্তিত্ব বোঝার জন্য? আলফা কণার অস্তিত্ব বোঝার জন্য জিঙ্ক সালফাইডের পদ্মা কী করা হয় বল? তাহলে আলফা কণার অস্তিত্ব বোঝার জন্য, যে আলফা কণার অস্তিত্ব বোঝার জন্য, অস্তিত্ব বোঝার জন্য জিঙ্ক সালফাইডের পদ্মা ব্যবহার করা হয়, জিঙ্ক সালফাইডের পদ্মা ব্যবহার করা হয়।
জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার, জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করা হয় বলো আর বলো কি, আলফা কণার অস্তিত্ব বোঝার জন্য জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করা হয়। জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করা হয়, জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করা হয়। বলো কি বলো তো। এখন দেখো অনেক জায়গাতে বা আলফা কণার দিক পরিবর্তন বোঝার জন্য, যে দিক পরিবর্তন এমসিকিউতে আসে, পরিবর্তন বোঝার জন্য জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করা হয়। জিঙ্ক সালফেট না, সালফাইড, জিঙ্ক সালফাইড মনে রাখবা, জিঙ্ক সালফাইড, জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করা হয়। কার পর্দা ব্যবহার করা বলো, জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করা হয়, জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করা হয়। এই কার পর্দা আবার বলো, জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করা হয়, দ্যাটস ইট, জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করা হয়। আচ্ছা এবার আসো, এই আলফা কণা খালি চোখে দেখা যায় না, কিন্তু জিঙ্ক সালফাইডের পর্দার মধ্যে যখন পড়তেছে তখন দেখা যাচ্ছে। তাহলে এইটা একটা ধর্ম না? এই ধর্মের নাম হচ্ছে অনুপ্রভা ধর্ম। কি ধর্ম বলো তো? অনুপ্রভা ধর্ম। তাহলে আলফা কণা অনুপ্রভা ধর্মী, তাহলে সরি জিঙ্ক সালফাইডের পর্দা অনুপ্রভা ধর্মী। জিঙ্ক সালফাইডের পর্দা অনুপ্রভা ধর্মী, তাহলে সবার আনসার জিঙ্ক সালফাইডের পর্দাটা হচ্ছে অনুপ্রভা ধর্মী, অনুপ্রভা ধর্মী। জিঙ্ক সালফাইডের পর্দাটা হচ্ছে অনুপ্রভা ধর্মী। দেখবা জিঙ্ক সালফাইডের পর্দা এটি অনুপ্রভা ধর্মী, এটি অনুপ্রভা ধর্মী, অনুপ্রভা ধর্মী, অনুপ্রভা ধর্মী, এটি অনুপ্রভা ধর্মী, এটি অনুপ্রভা ধর্মী। লিখো এটি অনুপ্রভা ধর্মী, লিখো এটি অনুপ্রভা ধর্মী। সবাই লিখো কি ধর্মী বলো, এটি কি ধর্মী বলো, অনুপ্রভা ধর্মী। আর বলো সবাই লিখো, বলো এটি কি ধর্মী বলো, অনুপ্রভা ধর্মী। সবাই লিখো এটি অনুপ্রভা ধর্মী। এখন আমি আসতেছি জিনিসটা, জিঙ্ক সালফাইডের পর্দার মধ্যে যখন আলফা কণা পড়ে তখন সে দৃশ্যমান হয়। তাহলে অদৃশ্যমান রশ্মি শোষণ করে দৃশ্যমান আলো বিকিরণ করার ধর্মকে কি বলে, অনুপ্রভা ধর্ম বলে। তাহলে অদৃশ্যমানকে আলো বলা যাবে? কেন বলা যাবে না বল? আলো কি অদৃশ্য হতে পারে? তাহসানের আলো চিনিস, আলো আলো তুমি কখনো আমার হবে না, এটা তাহসানের আলো না। আলো মানে দেখা যাবে, আলো মানে কি বল, এই নাকি আলো দেখা যাবে না, আলো মানেই দেখা যাবে। তাহলে অদৃশ্যমান রশ্মি বলবো, দৃশ্যমান আলো বলবো। বাট দৃশ্যমান রশ্মি বলে অসুবিধা আছে? বোথ আর কারেক্ট। বাট দৃশ্যমান অদৃশ্যমান আলো বলা যাবে না, মানে এটা জিনিসটা কথাটা মানে গুরুত্বটা উল্টাপাল্টা হয়ে যায়। তো তাহলে আমরা লিখবো অদৃশ্যমান রশ্মি শোষণ করে দৃশ্যমান আলো বিকিরণ করার ধর্মকে, এবং অদৃশ্যমান রশ্মি শোষণ করে, অদৃশ্যমান রশ্মি শোষণ করে, রশ্মি শোষণ করে, শোষণ করে দৃশ্যমান আলো, দেখো দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো বিকিরণ করার ধর্ম। বইতে অন্যভাবে লিখছে, তোরা একটু আমি সহজ করে শিখাচ্ছি। দৃশ্যমান আলো বিকিরণ করার ধর্মকে, বিকিরণ করার ধর্মকে, বিকিরণ করার ধর্মকে, করার ধর্মকে কি বলে বল, অনুপ্রভা ধর্ম বলে। যে অনুপ্রভা ধর্ম বলে, অনুপ্রভা ধর্ম বলে, ধর্ম বলে। তাহলে অদৃশ্যমান রশ্মি শোষণ করে দৃশ্যমান আলো বিকিরণ করার ধর্মকে অনুপ্রভা ধর্ম বলে, অনুপ্রভা ধর্ম বলে, অনুপ্রভা ধর্ম বলে। আচ্ছা এবার একটু আয়, প্রতিপ্রভা নামে একটা জিনিস আছে। প্রতিপ্রভাটা কি? প্রতিপ্রভাটা হচ্ছে কোনো একটা রশ্মির মধ্যে, কোনো একটা বস্তুর মধ্যে আলো যখন পড়বে, তো আলোটা যখন থেকে যায়, দীর্ঘক্ষণ থেকে যায়, থেকে যায় মানে বুঝছিস তো, তার মানে তুই যখন বন্ধ করে দিবি তখন ওই উৎসটা থেকে অনেকক্ষণ পর্যন্ত থেকে যাবে। ওই ধরনের ব্যাপারগুলোকে কি বলে বল, প্রতিপ্রভা বলে। যেমন অনেকগুলো প্রতিপ্রভা যুক্ত ইয়ে আছে, যেমন মনে কর এই ট্রাফিক লাইট যখন পড়ে, ট্রাফিকেরা কতগুলো ইয়া পড়ে দেখিস, ওই যে লাল স্টিকার টাইপসের আলো পড়লে ওটা উজ্জ্বল হয়ে যায় আরও বেশি, তখন এটার প্রতিফলন করে, আবার কিছুক্ষণ রেখে দিলে আবার দেখা, অনেক দূর থেকে দেখা যায় দেখিস। তো অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে। তা আমরা রসায়নে আমাদের এটাই লাগবে, অন্য কিছু আমার চিন্তা করতে হবে না। আচ্ছা এবার আয়, এবার হচ্ছে আলফা কণা। আলফা কণা, এখন আলফা কণা জিনিসটা কি বল, এই আলফা কণা জিনিসটা কি বল, আলফা কণা জিনিসটা কি বল। হিলিয়াম থেকে দুইটি ইলেকট্রন যদি চলে যায়, যা থাকে তার নাম কি বল, আলফা কণা। তাহলে হিলিয়াম থেকে দুইটি ইলেকট্রন চলে গেলে যা থাকে তাই হচ্ছে আলফা কণা। এখন বল দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলা যায় বলো, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে, যে হিলিয়াম নিউক্লিয়াসকে, হিলিয়াম
নিউক্লিয়াসকে আলফা কণা বলে, যে নিউক্লিয়াসকে আলফা কণা বলে। এটা একটা কম্পোজিট কণা, মনে আছে তো? এটাকে কি কণা বলো? কম্পোজিট কণা। দেখো এটি একটি কম্পোজিট কণা। কম্পোজিট কণা মানে বুঝছো তো? মিশ্রণ, হ্যাঁ কম্পোজিট কণা। এটি একটি কম্পোজিট কণা লিখবে, এটি একটি কম্পোজিট কণা। দেখো এটি একটি কম্পোজিট কণা, একটি কম্পোজিট কণা, কম্পোজিট কণা। একটু মনে রাখবা, এটি একটি কম্পোজিট কণা, মনে রাখবা এটি একটি কম্পোজিট কণা। এটি একটি কম্পোজিট কণা, একটু মনে রাখবা এটি একটি কম্পোজিট কণা। আচ্ছা এবার আমাকে বলো, আলফা কণার একটা ব্যাগ আছে, কি আছে বলো? আলফা কণার একটা ব্যাগ আছে। ব্যাগটা কত? যে আলফা কণার ব্যাগ, যে আলফা কণার ব্যাগ এমসিকিউর জন্য, আলফা কণার ব্যাগ 1 × 10⁷ মিটার পার সেকেন্ড থেকে 2.5 × 10⁷ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আলফা কণার ব্যাগ, এটা হচ্ছে আলফা কণার ব্যাগ। আচ্ছা তাহলে আলোর ব্যাগের কাছাকাছি, তবে আলোর ব্যাগের সমান না। মানে আলোর ব্যাগের কাছাকাছি, তবে আলোর ব্যাগের সমান না। আচ্ছা ফাইন। এবার হচ্ছে খেয়াল করো, এই আলফা কণার বেসিকটা একটু খেয়াল করো। দেখো আলফা কণার উৎস, সরি উৎস, আলফা কণার উৎস, আলফা কণার উৎস, কণার উৎস মানে কোথা থেকে আলফা কণা পাওয়া যায়, খুবই ইম্পর্টেন্ট আলফা কণার উৎস। তাহলে রেডিয়াম, বিসমাথ এবং ইউরেনিয়াম থেকে কি পাওয়া যায় বলো? এই রেডিয়াম, বিসমাথ এবং ইউরেনিয়াম থেকে, যে ইউরেনিয়াম থেকে স্বতঃস্ফূর্তভাবে কী হয় বলো? স্বতঃস্ফূর্তভাবে, দেখো স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা নির্গত হয়, স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা নির্গত হয়। দেখো রেডিয়াম, বিসমাথ এবং ইউরেনিয়াম থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা নির্গত হয়। রেডিয়াম, বিসমাথ এবং ইউরেনিয়াম থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা নির্গত হয়। আচ্ছা এবার একটু খেয়াল করো যে আলফা কণার বেসিকটা একটু বেসিকটা হচ্ছে, একটু মাথা খাটাবা। দেখো বেসিকটাকে আমি বলতেছি, দেখো বেসিক। আচ্ছা এবার আসেন, রেডিয়াম, বিসমাথ, ইউরেনিয়াম থেকে কী হয় বলো? স্বতঃস্ফূর্তভাবে কি নির্গত হয় বলো? আলফা কণা নির্গত। আর বলো রেডিয়াম, বিসমাথ এবং কী থেকে বলো? ইউরেনিয়াম থেকে কী নির্গত হয় বলো? স্বতঃস্ফূর্তভাবে কি নির্গত হয় বলো? আলফা কণা নির্গত হয়, আলফা কণা নির্গত। আচ্ছা এবার একটু খেয়াল করেন, বেসিকটা একটু জিনিস চিন্তা করেন। একটা প্রোটনের ভর ইজ ইকুয়াল টু 1840টা ইলেকট্রনের ভর। মনে আছে কিনা বলেন তো? এটা কোথা থেকে পাইছেন বলেন? এটা কোথা থেকে পাইছেন? আমরা পড়ছি না যে একটা ইলেকট্রনের ভর 1840 ভাগের 1 ভাগ প্রোটনের ভর, মনে আছে? ওখান থেকে বিষয়টা আসছে। তাহলে আমি যদি তোমাকে বলি 4টি প্রোটনের ভর, তাহলে কত হবে বল? 4 × 1840 কত হবে বল? 7360টি ইলেকট্রনের ভরের সমান। তাহলে একটা পরমাণুতে ছয় লিখো, এটা লিখো। আচ্ছা এবার একটু আসো খেলা, ফুল পয়েন্টটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমার জন্য আর কোনো ঝামেলাই হবে না, ইনশাল্লাহ কোনো ঝামেলাই হবে না। আচ্ছা এবার একটু খেয়াল করো সবাই, দেখো এইদিকে দেখো। তাহলে 4টা প্রোটনের ভর কত বলো? 7000 কত বলো? 360টি কিসের ভর বলো? ইলেকট্রনের ভর। কারো বলো 7300 কত বলো? আচ্ছা এবার তোমরা একটু চিন্তা করো, সহজভাবে দেখো, একটু মাথায় রাখো। সেটা হচ্ছে একটা প্রোটনের ভর ইজ ইকুইভ্যালেন্স টু একটা নিউট্রনের ভর। বলা যায় না? বলা যায় কিনা বলো তো? বলা যায় কিনা বলো? এটা কোথায়, কেন? আমরা জানি একটা প্রোটনের ভর আর একটা নিউট্রনের ভর সমান নয়, তবে জাস্ট পার্থক্য 0.005। একটা হচ্ছে 67, একটা হচ্ছে 675। মানে মনে আছে 675 কার? নিউট্রন অপেক্ষা কিন্তু ভারী। তবে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে একটা প্রোটন আর একটা নিউট্রনের ভর প্রায় কি বলি বলো? সমান। প্রায় কি বলি বলো? সমান বলে। আচ্ছা প্রায় যদি সমান বলো, তাহলে 4টা, এই যে হিলিয়ামের কথা যদি চিন্তা করা যায়, হিলিয়াম 4, এখানে 2+, তাহলে এটার ক্ষেত্রে যদি চিন্তা করো, তাহলে এখানে 4টা প্রোটন চিন্তা করা যায় না? মানে একটা প্রোটন আর একটা নিউট্রন যদি সমান থাকে, তাহলে এখানে তো 2টা প্রোটন 2টা নিউট্রন। তো নিউট্রনকে প্রোটনে কনভার্ট করো, তাহলে এটাকে 4টা প্রোটন বলা যায় না? তাহলে এটার ভরটা তাহলে আমি বলি, সুতরাং আমি বলতে পারি না একটা আলফা কণার ভর, যে আলফা কণার ভর বল কত বলতো? 7300 কত বল?
60টি কার্বন বল, কার্বন ইলেকট্রনের ভর। তার মানে কথাটাকে আমরা এইভাবে বলতে পারি না। এখন হাজারি স্যারের বইতে তো এটা লেখে না। হাজারি স্যারের বইতে কি লিখছে যে অ্যাকর্ডিং টু হাজারি স্যারের বই, যে অ্যাকর্ডিং টু হাজারি স্যারের, যে হাজারি স্যারের বইতে, হাজারি স্যার যে হাজারি স্যারের বইতে কি লিখছে যে একটা আলফা কণার ভর, আলফা কণা 7000, মানে একটা আলফা কণা 7000 গুণ ভারী কার থেকে বল, 7000 গুণ ভারী কার থেকে বল, একটি ইলেকট্রন থেকে, ইলেকট্রন থেকে। তো তাহলে এমসিকিউতে যদি আসে তাহলে তুমি এটাই দিবে আনসার। আর যদি বাস্তবে তুমি জানো তাহলে কত গুণ ভারী বলো। তাহলে এমসিকিউতে হাজারি স্যারে যেহেতু 7000 দিয়েছে, তাহলে কোনটা আনসার করবা? 7000টাই আনসার করবে। এই কোনটা আনসার করবা বলো? 7000টাই আনসার করবা। মনে রাখবা 7000টাই তোমাকে আনসার করতে হবে। এটা দেবে না পরীক্ষা, একটা দেবে না, বইতে যা আছে তাই দেবে, উল্টাপাল্টা করবে না। তাহলে এখন এটা কেন পড়ালাম জানো? কারণ এটা লাগবে, এই যে ইনফরমেশনটা সেটা পরে লাগবে, এখন লাগবে। আচ্ছা সবাই লিখো 7000 গুণ ভারী। তাহলে একটা আলফা কণা কার থেকে 7000 গুণ ভারী করো? একটা ইলেকট্রন থেকে 7000 গুণ ভারী। ওকে ফাইন, এবার আসো এটা 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 হচ্ছে সর্বসম আর কি, এন মানে নিউটন। আল্লাহ আল্লাহ, হ্যাঁ তো ইন মনে করছিল না, সমস্যা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই। না বুঝে তো বলবো, এটা জিজ্ঞেস করা উচিত। একটা প্রোটনের ভর, একটা কি লিখছি বল? নিউটনের ভর। আল্লাহ আকবার। এরকম যদি মনে হয় আমাকে বলিও না। অনেক সময় ছোটো ছোটো জিনিসগুলো ভুল হয়ে গেলে দেখবে যে একদম লম্বা অনেক কিছু ভুল হয়ে যায়, সো দেখা যায় একদম ঝামেলা হয়ে যায়। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। ওকে ফাইন, এবার আসো আমরা গেল কার বল গেলে, এবার স্বর্ণের পাত। কার পাত বলো তো এবার? স্বর্ণের পাত। সবাই লেখো স্বর্ণের পাত। দেখো স্বর্ণের পাত, স্বর্ণের পাত হিসাবটা একটু চিন্তা করো যে স্বর্ণের পাত, এবার হচ্ছে স্বর্ণের পাত, গোল্ড পাত, স্বর্ণের পাত, স্বর্ণের পাত। সবাই একটু খেয়াল করো স্বর্ণের পাত। আচ্ছা সবাই একটু দেখো, এই কথা নেই, একটু দেখো ভালো করে দেখো, কথা নেই, দেখো এদিকে দেখো। আমি সকাল থেকে কিছুই খাই নাই, টানা ক্লাস নিচ্ছি, মাথা ঘুরাচ্ছে এখন, মানে একদম বুঝছস তো, খালি পেটে টানা ক্লাস, এরপর এখন মাথা ঘুরাচ্ছে, এনার্জি লেভেলটা 0 হয়ে যাচ্ছে। একটু বলিস, না বুঝলে একটু আমাকে জানাস, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এবার একটু দেখ স্বর্ণের পাতের যে ব্যাপারটা, স্বর্ণের পাতের যে ব্যাপারটা সেটা একটু মাথায় রাখতে হবে। দেখ এদিকে দেখো, স্বর্ণের পাতের যে পুরুত্ব আছে, যে পুরুত্ব আছে, দেখ পুরুত্ব, এই যে পুরুত্ব, এই পুরুত্বটা কি দেখতো 0.000 এখন 0 সেন্টিমিটার, যেটা নতুন বইয়ে। আচ্ছা এটা যেই কথা 4 × 10⁻5 সেন্টিমিটারও একই কথা, রাইট? আচ্ছা এবার এটা যে কথা শূন্য, দেখ আরো দুইটা বাড়বে, 1 2 3 4, দেখ 4 মিটার। এটা যে কথা 4 × 10⁻7 মিটার, একই কথা না? আবার মিটারকে আমরা ন্যানোমিটার নিয়ে যেতে পারি, ×10⁻7 × 10⁹ ন্যানোমিটার। তাহলে এখান থেকে আমরা কি জানবো বল? 1 মিটার = 10⁹ ন্যানোমিটার। এই জানো তো মিটার আর ন্যানোমিটার ব্যাপারটা জানো তো? ন্যানো মানে কি বলো? ক্ষুদ্র। তো তাহলে এটা যদি চিন্তা করো তাহলে এটা যেমন 400 ন্যানোমিটার বলা যায় না? 400 ন্যানোমিটার, কত ন্যানোমিটার বলা যায়? 400 ন্যানোমিটার বলা যায়, এটা মনে রাখবা, 400 ন্যানোমিটার, 400 ন্যানোমিটার বলা যায়। সবাই একটু লিখবে 400 ন্যানোমিটার। একটা মিটার নিচে ন্যানোমিটার, নিচে ন্যানোমিটার, দ্যাটস ইট। আর মাইক্রোমিটার হলে কত হইতো জানিস? হ্যাঁ 6। ওকে ফাইন, ওই তো বুঝে গেছিস। না ইনভার্স না, টু দি পাওয়ার, উল্টা দিয়ে যদি 1 ন্যানোমিটার সমান কত মিটার বলে তখন উল্টা, বুঝতে মনে হয়? একটু মাথায় রাখিস, এমসিকিউর জন্য লাগবে। এই কতগুলো উদ্দীপক হয় না, উদ্দীপকের মধ্যে এই ধরনের ক খ অপশন থাকতে পারে, এই ক খতে তোকে বাছাই করতে হবে কোনটা রাইট। সো অল আর রাইট। হ্যাঁ মাইক্রোমিটার, 0.4 মাইক্রোমিটার বলা যাবে। মানে যদি প্রশ্ন ঘুরানোর হয় তাহলে অনেকভাবে ঘুরাতে পারে। বল যদি প্রশ্ন কী হয় বল, ঘুরানোর হয় তাহলে অনেকভাবে প্রশ্ন ঘুরাতে পারে, স্বাভাবিক। আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে, স্বর্ণের পাত ব্যবহার না করে সে লোহার পাত কেন ব্যবহার করে নাই?
মানে স্বর্ণের পাত ব্যবহার না করে রাদারফোর্ড লোহার পাত কেন ব্যবহার করে নাই বল? প্রথমত স্বর্ণকে পিটিয়ে অনেক পাতলা মানে থেতলানো যায়, দ্বিতীয় যে স্বর্ণ চান্স পেলে ডান্স মারে না, মানে কারোর সাথে রিলেশনে যায় না। তার মানে কি স্বর্ণ অপেক্ষাকৃত কি বল কম সক্রিয়। আচ্ছা মনে কর স্বর্ণ তুই কানে দিছস, এই যে দিছস, এখন মনে কর বাতাসের অক্সিজেন সাথে বিক্রিয়া করে জাঙ্গারে ভরে গেলে তুই স্বর্ণ জীবনে দিতি? তারপরে স্বর্ণ দেখতে একটু সুন্দর, গাল সুন্দর, খালতো বোন, আমাদের মধ্যে যে মেয়েটা একটু সুন্দর আর কারোর সাথে কথাবার্তা কম বলে তারা আমরা কি বলে দাম বাড়ছে। তাহলে স্বর্ণটা দেখতে সুন্দর সুন্দর, তারপর সে কারোর সাথে রিলেশনে, তাহলে তার দামি হবে না? দামি হবে না? এ হবে কিনা বল না? তাহলে স্বর্ণ দামি ঈশ্বরকে কেন দামি? কারণ তার ওই বৈশিষ্ট্যটা আছে, সে কারোর সাথে কী হবে না, সহজে বিক্রিয়া করে না। এ সহজে বিক্রিয়া করে। স্বর্ণের পাতকে কী করা যায়? মেলিয়েবেল। আমরা স্বর্ণের পাতকে দিয়ে হ্যামার দিয়ে আঘাত করি। কী দিয়ে? হ্যামার। হ্যামার বলতে কি? মাতুল দিয়ে অনেক পাতলা করা যায়। তাহলে এখন লোহাকে তো পাতলা করা যায়, কিন্তু লোহা তো একটা বৈশিষ্ট্য আছে, সে সহজেই বিক্রিয়া করে ফেলে। তো তাহলে ওটা কি ব্যবহার করব? তাহলে রাদারফোর্ড সে স্বর্ণের পাত ব্যবহার না করে কেন ওইটা ব্যবহার, মানে স্বর্ণের পাত ব্যবহার করেছে, কিন্তু কেন সে করেছে? এবার আনসারটা পেয়েছো? মাথায় ঢুকছে? আচ্ছা আমরা কি স্বর্ণের পাতের পরীক্ষা করতেছি নাকি পরমাণুর পরীক্ষা করতেছি? পরমাণু। তার মানে স্বর্ণের পাতে থাকা পরমাণুকে আমরা বের করতে হবে, দ্যাটস ইট। এখন এত পাতলা নেওয়ার উদ্দেশ্য কি, মানে এত পাতলা কেন নিল? এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, দেখো আমি তোমাকে বলি নর্মালি মনে করো, দেখো আমি মনে করো এখানে সিম্পল, দেখো সিম্পল, আমি মনে করো তোমরা পুরো একটা স্বর্ণের পাত সবাই স্তরে স্তরে আসো, পরমাণু 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 পরমাণু। এখন যদি অনেক মোটা স্বর্ণের পাত হয় তাহলে সেক্ষেত্রে পারমাণবিক লেভেলে পৌঁছা, মানে আমি যদি এটাকে ছুঁড়ে মারি তাহলে কারো না কারো গায়ে যাবে কিনা বল না? তাহলে এটা কি ব্যাক করে চলে যেতে পারতেছে? তাহলে আমাকে একটু যদি পাতলা করি আমি, তাহলে কী হবে বল? পাতলা করলে কী হবে? পারমাণবিক লেভেলে যাওয়া সহজ, মানে পারমাণবিক লেভেলে যেতে পারবো, মানে পরমাণুর সংখ্যা কম হবে, তখন ওটার আমি রিয়েল রেজাল্টটা পাবো। এই কারণে স্বর্ণের পাতকে কী করা হয়েছে? পাতলা স্বর্ণের পাত। এই কী করেছে আবার বল? স্বর্ণের পাতটা পাতলা করা হয়েছে। না এলে এই মোটা স্বর্ণের পাত ব্যবহার করলে অসুবিধা হতো না। তার মানে কাহিনী হচ্ছে এটাই, বুঝতে পারছি কিনা? এখন এই স্বর্ণের পাত পাতলা নেওয়ার উদ্দেশ্য বুঝে গেছো, এটাও বুঝে গেছো। তাহলে এবার হচ্ছে চিত্র আঁকবা। তোমার চিত্রটা আমার এখান থেকে চিত্রটা এবার আঁকবা। চিত্রটা দাও, সবাই চিত্র দাও। চিত্র হ্যাঁ স্বর্ণের পাত, এই চিত্রটা আঁকো। এই চিত্রটা হচ্ছে এটা আঁকবা। যে কোনো এই যে আলফাগোনা পরীক্ষা এই চিত্রটা আঁকো সবাই। আলফাগোনা তারপরে যে একটা পরমাণু হিসাব করা হয়েছে। কার হিসাব বলো? পরমাণু। এই পরমাণু জিঙ্ক সালফাইডের পর্দা, পেছনে জিঙ্ক সালফাইডের পর্দা এইখানে বেঁকে গেছে, মানে এইখান থেকে পরে বেঁকে গেছে, এখানে পরে বেঁকে গেছে। আচ্ছা চিত্রটা আঁকার আগে একটু পরীক্ষাটা দেখে নাও, দেখে তারপর চিত্র আঁকলে ভালো হবে। তাহলে এই লাইট জ্বালানো যাবে না, মতো করা যাবে না, রেকর্ড হচ্ছে। দেখো এইবার দেখো, এবার ভিডিওটা দেখো, দেখে তারপর তুমি সিদ্ধান্ত নিবে। দেখো ভালো করে একটু দেখো, তারপর তুমি নিজে লিখতে পারবা। দেখো এদিকে দেখো, এটা হচ্ছে আলফাগোনার উৎস, এটা হচ্ছে ল্যাডের পাত। রাদারফোর্ড কিন্তু যখন সে আলফাগোনা পরীক্ষা করছে তখন কিন্তু ল্যাডের পাত ব্যবহার করে না, জানো তো? তাহলে কেন ল্যাডের পাতের ব্যাপারটা আসলো? কারণ মোর অ্যাকুরেসির জন্য পরীক্ষাটা, মানে অধিকতর গ্রহণযোগ্য হওয়ার জন্য। যখন আলফাগোনা যাবে কোনো একটা বস্তুর মধ্য দিয়ে, তখন আলফাগোনাটা একটু বিচ্ছুরি, মানে হবে, মানে বড় হবে। ওটাকে শর্ট করার জন্য বা অ্যাকুরেট জায়গায় যাওয়ার জন্য ল্যাডের পাত ব্যবহার করে ল্যাডের পাতের ভিতরে ছিদ্র করে দেওয়া হয়। শুরু কী করা হয় বলো? ওই ছিদ্রের মতো দিয়ে যায়। তো তখন ল্যাডের পাতটা দেখবা আলফাগোনাটা একটু কী হয়ে যাবে, চিকন হয়ে যাবে। দেখো এরপর হচ্ছে এটা জিঙ্ক সালফাইডের পর্দা, আর এটা হচ্ছে স্বর্ণের পাত। এটা কিসের পাত বলো? স্বর্ণের পাত। তো তাহলে আসো দেখো এই পরীক্ষাটা দেখো। এটা হচ্ছে আলফাগোনা উৎস, এখান থেকে আলফাগোনা যাবে। দেখো আলফাগোনা যাবে, এখান থেকে যাচ্ছে। মোটা কিনা দেখো তো, হ্যাঁ দেখো এখানে গেলে ইমিডিয়েট মানে নির্গত হওয়া, দেখো চিকন হয়ে যাবে। দেখো দেখছো কি না? এটা লাইটের পাত আঁকা হয় না। দেখো এদিকে দেখো, এই যে এই স্বর্ণের পাতের মধ্যেই যাচ্ছে। এখন দেখো এটা কি খালি চোখে দেখা যাচ্ছে না, বুঝার জন্য তোমাকে। দেন দেখো জিঙ্ক সালফাইডের পর্দার মধ্যে যখন পড়বে তখনই মনে করবো যে এটা আলোকিত হচ্ছে, না হলে এর আগে বোঝা যাওয়ার কোনো স্কোপ। তাহলে বলো স্বর্ণের পাত ব্যাত করে যাচ্ছে, এটা বুঝবো কীভাবে? যখনই জিঙ্ক সালফাইডের পর্দাকে কী করে বলো? আলোকিত করবে, তখনই বুঝবো যে ব্যাত করে চলে গেছে। মনে করে একটা বস্তু দিয়ে আমি এখানে মারি, যদি ব্যাত করে চলে যায় এটাকে আলোকিত করে। আচ্ছা এটাকে আলোকিত করার কারণ কি? জিঙ্ক সালফাইডের পর্দাকে, এটা কী ধর্মী? কারণ
আলফা কণা খালি চোখে দেখা যায়, কিন্তু যখন জিঙ্ক সালফারের পর্দার মধ্যে যায় তখন জিঙ্ক সালফারের পর্দাটা কী হয় বলো, আলোকিত হয়, তখন আমরা বুঝতে পারি যে আলফা কণা যাচ্ছে। আচ্ছা বল, জিঙ্ক সালফারের পর্দা ব্যবহার না করে সে অন্য কিছুর পর্দা ব্যবহার করতে পারতো না? তার মানে ওইটাও ওই সময় ইফেক্টিভ ছিল। আর এখন যদি ওই ধর্মের কোনো কিছু পাও, তুমি যদি পাও, তাহলে সেটাও তুমি কী করতে পারবা, ব্যবহার করতে পারবা। তার কথা কি বুঝছো? কী করতে পারবা, ব্যবহার করতে পারবা। দ্যাটস ইট। ওকে ভাই, এবার আসো, দেখো ভালো করে দেখো। দেখো এখন আমরা পারমাণবিক লেভেলে যদি যাই, কী লেভেলে আবার বলো? তাহলে দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস, এগুলো ইলেকট্রন। তো ইলেকট্রনকে ভেদ করে চলে যাচ্ছে, রাইট? আর নিউক্লিয়াসকে যদি দেখো মাঝ বরাবর যদি পড়ে ফেরত আসবে, আর যদি এদিক ওদিকে পড়ে বিচ্ছুরিত হবে। তাহলে দেখো আলফা কণা যখন যাবে 99% আলফা কণা শূন্যের পাত ভেদ করে চলে যায়, আর অল্প কিছু সংখ্যক আলফা কণা বিচ্ছুরিত হয়। বিচ্ছুরিত হওয়া মানে কি, ওই কোনায় কানায় লেগে এদিক ওদিক চলে যায়, আর মাঝখান বরাবর যেটা আসে সেটাকে বলে প্রতিফলন। তার মানে 20,000-এর মধ্যে একটা আলফা কণা ফেরত আসে, আর অল্প কিছু সংখ্যক আলফা কণা কী হয় বল, বিচ্ছুরিত হয়। বিচ্ছুরিতর ইংলিশ কি জানিস? স্ক্যাটার। এই কারণে বলা হয় আলফা কণা স্ক্যাটার এক্সপেরিমেন্ট। কি বলে বল? আলফা কণা স্ক্যাটার এক্সপেরিমেন্ট বলে, স্ক্যাটারিং বলা হয় এই পরীক্ষাটাকে। এখন দেখ একটু ভালো করে দেখ, ভালো করে দেখ। দেখ এই মাঝখানে বললে, এক পাশে বললে দেখ বিচ্ছুরিত হবে। দেখ এদিকে দেখা, এই যে বিচ্ছুরিত হয়েছে, রাইট? এই যে বিচ্ছুরিত প্রতিসরিত হয়েছে, আর মাঝখানে বলে ফেরত আসবে, দেখছিস? তো তার মানে কত সংখ্যক আলফা কণা ফেরত আসে বল? 20,000-এর মধ্যে একটা আলফা কণা ফেরত আসে। আর বিচ্ছুরিত হয়ে কয়টা? অল্প কিছু। এমসিকিউতে আছে, কোথায় আছে বল? এমসিকিউতে এই পয়েন্টগুলো আছে। তাহলে আমাদের যে বইটা, এই বইটা তোমরা পাইছো কিনা জানি না, এই বইটা সবাই নিবা। এই বই দেখবা, এটা বোর্ডে, এই কোয়েশ্চেনটা বোর্ডে আসছে। বোর্ডে কত সালে আসছে দেখো, এই বইটা তোমরা নিবে। এই বইয়ের পেজ নাম্বার হচ্ছে 3 নাম্বার। দেখো এই যে চট্টগ্রাম বোর্ড 2000 কত সালে, 17 সালে দেখো এই আলফা কণা পরীক্ষাটা আসছে, দেখছো কিনা? সবার লাস্টে দেখো সিকিউ আছে, সবার লাস্টে সিকিউ আছে, দেখো সিকিউ। সবাই বইটা যারা পাও না এটা নিবা। আর যাদের কাছে আছে, এটা 4টা-5টা ক্লাসের জন্য এটা লাগবে। এটাই লেকচার শিট। এটা কি শিট বলো? মানে এটাই লেকচার শিট। দেখো পাইছো কিনা বলো, এই যে আসছে কিনা বলো। দেখো দেখো আছে এটা, দেখছো তো? কোন বোর্ডে আসছে বলো? চট্টগ্রাম বোর্ড 2017। আচ্ছা এবার একটু খেয়াল করো, এদিকে দেখো। এই কথা নাই, এই কথা নাই। এখন আমাকে বলো, এই কথা নাই, এই আমাকে এখন কনসেপ্টটা বলবা। দ্যাটস ইট। আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই, কনসেপ্টটা বলবা। এখন আমাকে বলো যে এই বিচ্ছুরিত হওয়ার ব্যাপারটা, এখান থেকে এক্সপেরিমেন্ট কয়েকটা কথা আছে তোমার মাথায় আসতে পারে। আলফা কণা নিউক্লিয়াসকে ভেদ করে চলে যাচ্ছে, নিউক্লিয়াস কর্তৃক আকর্ষিত হইল না কেন বল? আলফা কণা ধনাত্মক, নিউক্লিয়াসও ধনাত্মক। এই কারণে তারা কি একে অপরের সাথে কি হবে না, সংঘর্ষে লিপ্ত হবে। তার মানে তারা কি একজনকে অপরজন কি করবে না বল? কলজার ভিতরে বেঁধে রাখবে না। বল কলজার ভিতরে কি রাখবে না বল? যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ হইতে কি করতে বল? কলজার ভিতরে বান্ধে রাখুম তোমার এই অন্যনায় রে। কার গান বল? শেফালি ঘোষের গান, চিটগংয়ের বিখ্যাত একজন শিল্পী। কি বল? শেফালি ঘোষের নাম শুনছিস নাকি? তোরা চিটগংয়ের না, তোরা চিটগংয়ের না, তোরা কি মানে এই মিক্সচার? হায় হায়, এভাবে চিটগংকে কুলসিত করতেছিস তোরা। মিক্সচার মানে কি বুঝোস নাই? মা সিটেঙ্গা অথবা বাপ সিটেঙ্গা বা মা নোয়াখালী এরকম আর কি, নিউ ক্যালি। হ্যাঁ আচ্ছা এবার আমরা কাহিনী। তার মানে কাহিনী কি বল? নিউক্লিয়াসও ধনাত্মক, ইলেকট্রনও সরি আলফা কণাও ধনাত্মক, ফলে একে অপরকে কী করে নেয় বল? আকর্ষণ করে নেয়। তাহলে বাধা পেয়ে চলে গেছে। এখন মনে কর তো বাধা পাওয়ার পর এমনও হইতে পারে না, যেমন মনে কর এই যে একটা এই যে এটা আমি মারলাম, দেখ এটা আমি ছুঁড়ে মারতেছি, এটা অনেক হালকা জিনিস। দেখ আমি এটা এখানে ছুঁড়ে মারছি, দেখ দেওয়াল মনে ভাঙি গেছে না, ভাঙছে? তাহলে আমাকে বল এটা ফেরত আসছে বা দেওয়ালে কিছু হয়েছে? তাহলে এটার তুলনায় এটা অনেক ভারী না? তার মানে আলফা কণার তুলনায় কে ভারী বল? স্বর্ণের পাত অনেক, নিউক্লিয়াস অনেক ভারী। ফলে এটা কী হয় না বল? তাকে বিচ্ছুরিত করে। অথচ যদি আমি একটা ভারী জিনিসকে দিয়ে আঘাত করতাম, এটা ভাঙে যেত না? বুলডোজার ছাড়াও তো করা, পাথর একটা মারলেও তো অর্ধেক ভাঙে যেত, অর্ধেক কি হতো না? হাতুড়ি মারলে ভেঙে যেত। তো তাহলে বল হালকা বস্তু, এই কারণে নিউক্লিয়াস যেহেতু ভারী, এই কারণে তার কি হয় না বল? ফিশন বা ফিউশন বিক্রিয়া হয় নাই। এই হচ্ছে একটা কাহিনী। আবার দেখ দ্বিতীয় আরেকটা প্রশ্ন, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, আলফা কণা ধনাত্মক, কেন ইলেকট্রন আলফা কণা কর্তৃক আকর্ষিত হইল না? এটা একটা প্রশ্ন। বল বিল গেটসের মেয়েকে তুই বিয়ে করতে পারবি? এই মুহূর্তে পারবি না। কেন না পারবি না? কেন বল? কারণ বিল গেটস হচ্ছে হাতি, তুই হচ্ছে কি বল মাছের তুলনায়, মানে মনে কর পিঁপড়া, যাবে না তোর সাথে, যাবে নাকি? আচ্ছা এখন আমাকে বল আলফা কণা, কিছুক্ষণ আগে তোকে আমি বললাম যে আলফা কণা কত গুণ ভারী বল?
7,000 গুণ ভারী। আর ইলেকট্রন কত বড়, অনেক হালকা না? তার উপরে ইলেকট্রনও গতিশীল, আলফা কণাও গতিশীল। রিলেশন হইতে হলে তো স্থিতি থাকতে হবে, কথাবার্তা বলতে হবে, নাহলে কি রিলেশন সম্ভব? তো অনেকগুলো থাকলে কি এতে অনেক গতিশীল। ইলেকট্রন প্রথমত কি বল, আকাশ মানে ভার কম। দ্বিতীয় হচ্ছে টোটো কোম্পানি ম্যানেজার, মানে ইলেকট্রন গুণোন্নত না, তো গুণোন্নতকে কি বলে বল, টোটো কোম্পানি ম্যানেজার বলে না, মানে কি টিটিসিএল যেটাকে বলে। তার মানে ইলেকট্রন গুণোন্নত, তার ব্যাগও অনেক বেশি, আবার আলফা কণার ব্যাগও অনেক বেশি। তো দুইটা ব্যাগ যদি এরকম বেশি হয় তাহলে একে অপর কর্তৃক আকর্ষিত হবে। এই কারণে ইলেকট্রন আলফা কণার গতিপথকে কোনো আকর্ষিত হলেও অল্প পরিমাণে হলেও কিন্তু কি হয় না বল, তাকে বাধা দিতে পারে, তাকে বাধা দিতে পারে না, তাকে বাধা দিতে পারে না। এই যে কেন তোকে এবার আলফা কণা যে ভারী বুঝাইছিলাম মনে আছে, এবার বুঝছস কেন এবার ব্যাপারটা? কারণ এই প্রশ্নগুলো অটোমেটিক মাথায় চলে আসে, চলে আসে না? চলে আসে কিনা বল না? তাহলে এটার আনসার যদি পেয়ে যাও তাহলে আর কোনো ঝামেলা আছে? ঝামেলা নেই। তোমাকে বুঝতে তো পড়া, কোনো অসুবিধা হলে বলিও। আচ্ছা এবার একটু খেয়াল করো, এবার এটা বাস্তব এক্সপেরিমেন্ট আছে। বাস্তবটা হচ্ছে এরকম যে এক ভদ্রলোক এখানে অনেক এক্সপেরিমেন্ট করতেছে, দেখাচ্ছি আমি। আচ্ছা এটার পরে দেখো, এটা বাস্তব এক্সপেরিমেন্ট দেখো। এটা হচ্ছে একদম রিয়েলিটি, এটা হচ্ছে স্বর্ণের পাত, গোল্ড ফয়েল। এটা মানে একদম রিয়েলিটি আর কি। And they are then detected by one of the two detectors set up behind the foil. One of the detectors counts particles going straight ahead, which is the majority, and we count a rate of between 1 and 2. কতটা আলফা কণা যাচ্ছে? The second counter, we can move. এই যে এখানে জিঙ্ক সালফারের পর্দা নিচে দেখছিস তো, জিঙ্ক সালফারের পর্দা, এই এতটা আলফা কণা মানে ফেরত আসছে। এটা রাদারফোর্ড, রাদারফোর্ড এটা এটা হচ্ছে বিজ্ঞানী, এটা হচ্ছে একজন বিজ্ঞানী, বুঝলি? এটা মানে পরীক্ষাটা করে দেখতেছে আর কি। এখন আমাকে বল, এই জায়গাতে আমি একটু দেখাচ্ছি এই কয়টা আলফা কণা ফেরত আসে একটু দেখি। যে এই যে ব্যাস করে চলে আসছে, এই যে এতটা আলফা কণা বাধাপ্রাপ্ত হয়, এই যে টং টং মানে কি বাধাপ্রাপ্ত হচ্ছে নিউক্লিয়াসের সাথে। দেখ এটা হচ্ছে পাম্পুডিং মডেল, পাম্পুড দেখছিস কিনা, পুরোটা পরমাণু তার মধ্যে ইলেকট্রন, অথচ বাস্তবতা উল্টা। পাম্পুডিং মডেলের কথা বলছিলাম না, ওই মডেলটা ভুয়ো প্রমাণিত হয়েছে না, ওই কথাটাই বলতেছে। হ্যাঁ এই যে দেখ এই নিউক্লিয়াসে বাড়ি খাচ্ছে চলে আসছে, একটু বাড়ি এই বাড়ি খেয়েছে আওয়াজ করছে। Looking at the way the particles are scattered, and from that deducing. স্ক্যাটার মানে কি বল, বিচ্ছুরিত হওয়া। তো তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। সিদ্ধান্তটা কি বলতো, এই যে সিদ্ধান্ত সবাই নেই, পর্যবেক্ষণালী 99% আলফা কণা কি করে বল, স্বর্ণের পাত ভেদ করে চলে যায়। এই কত পার্সেন্ট আলফা কণা বল, 99%। আর কতটা আলফা কণা ফেরত আসে বল, দ্রুত বল। এই কত পার্সেন্ট আলফা কণা ফেরত আসে বল, দ্রুত বল। এই দেখ এই যে প্রায় প্রতি 20,000-এ একটি আলফা কণা ফেরত আসে। এটা হচ্ছে আর অল্প কিছু সংখ্যক, দেখ এই দেখ কিছু সংখ্যক আলফা কণা এদিক ওদিক বেঁকে যায়। এই দুইটা লাইন ইম্পর্টেন্ট, এই দুইটা লাইন ইম্পর্টেন্ট, এই দুইটা লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, সবাই লাইন, এই দুইটা লাইন ইম্পর্টেন্ট। সবাই লিখো, পর্যবেক্ষণটা লিখো, খুবই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণটা, পর্যবেক্ষণ। জি স্যার বলো। মোট হলে হইতো না, 99% হতে পারতো না, কারণ আরও কিছু বাধাপ্রাপ্ত হইতো। কেন বুঝছো তো? কারণ যে পরমাণুর তখন পুরুত্ব বেড়ে যেত।
আচ্ছা স্যার সবাই লিখছো? আচ্ছা এবার চিত্রটা কি আঁকতে পারবা তোমরা? চিত্র কোনটা ছিল বলো, চিত্র কোনটা ছিল বলো, চিত্র কোনটা ছিল বলো? এই যে এই চিত্রটা, এই চিত্রটা দেখো, এটা একটা পরমাণু, আলফা কণা যাচ্ছে প্লাস, এই যে কতগুলো বিচ্ছুরিত হচ্ছে আর কতগুলো ফেরত আসছে, এই জিনিসটা একটু দেখাই দেবো, আর পেছনে জিঙ্ক সালফাইডের পথ আঁকতে হবে। এটাই হচ্ছে চিত্র। এই চিত্রটা একটু আঁকো, এই চিত্রটা একটু ভালো করে এই চিত্রটা আঁকো। হ্যাঁ চিত্রটা আঁকতে পারলে পুরোটা ক্লিয়ার। চিত্রটা একটু আঁকো, ভালো করে আঁকো। এই একটু হ্যাঁ একটু বাড়িকে ওইটাতে হলে বিচ্ছুরিত হবে। হ্যাঁ গুড, এই তো ভালো মেয়ে, এই তো বুঝে গেছো। নিউক্লিয়াস দিও পজিটিভ চার্জ, এটা পজিটিভ দিও, পরমাণু নিউক্লিয়াস মানে এটা পজিটিভ, আলফা কোনো পজিটিভ, আর মাঝ বরাবর গেলে ফেরত আসবে। হ্যাঁ ফাইন, বুঝছো কিনা বিষয়টা? অবিক্ষেপিত মানে কি, ইয়া বিচ্যুতি হচ্ছে আর কি, বিক্ষেপণ আর কি। অবিক্ষেপিত কই পেয়েছিস, মানে আলফা কণা চলে যাচ্ছে, মানে যেগুলো ব্যাক করে চলে যাচ্ছে এটা অবিক্ষেপিত। এই জিঙ্ক সালফাইডের পর্দাটাকে একটু ক্লোজ নিয়ে আঁকি যাতে করে আলফা কণাগুলো বোঝা যায়, বুঝছিস কিনা? মানে পর্দা, জিঙ্ক সালফাইডের পর্দা আলোকিত, এখানে লিখবা আলোকিত, কথা লিখবা আলোকিত, আলোকিত, আলোকিত জিঙ্ক সালফাইডের পর্দা। না বুঝলে আমাকে বলিস। সবাই লিখছো? সবাই লিখছো? চিত্র আঁকছো? আচ্ছা ফাইন, আচ্ছা ফাইন। এবার আসো, এই কথা নেই, চিত্রটা আঁকছো তো, চিত্র আঁকলে আর কোনো ঝামেলা নেই। এখন আসো, এবার হচ্ছে সিদ্ধান্ত নেব। সিদ্ধান্তটাই হচ্ছে কি বলতো, সিদ্ধান্তটাই হচ্ছে বোরের পরমাণু, রাদারফোর্ডের পরমাণু মডেল। বলো সিদ্ধান্তটার নাম কি বলো? বলো এবার সিদ্ধান্ত আসো। যেহেতু 99% আলফা কণা ভেদ করে চলে যায়, তাহলে পরমাণু 99% ফাঁকা, তার মানে পরমাণু অধিকাংশ স্থানে কি বলো ফাঁকা। তাহলে ওই সূত্রে আমিও ফাঁকা, তুমিও ফাঁকা, কারণ আমি আর তুমি পরমাণু নিয়ে তৈরি না, তাহলে আমিও ফাঁকা। তো এখন মনে হয় না কেন বলো, ফাঁকা মনে হয় না কেন? তাই কেন মনে হয় না? কাউকে গালি দিতে পারবা, তুই আসতে একটা ফাঁকা, কারণ তোর যদি কিছু বলে তুই বলে আরে আমি তো রসায়নের ভাষায় বলছি। হ্যাঁ বল না, ফাঁকা কেন বল। দেখ আমার এই জামাটা দিকে টাকা, তোর কাছে কি মনে হচ্ছে? নিরেট মনে হচ্ছে, মানে ফাঁকা নাই মনে হচ্ছে, রাইট? কেন? কারণ আলো ঢুকতে পারতেছে না, আলো ঢুকতে পারছে না। কিন্তু দেখ আমি যদি এখন দেখি, সব দেখতেছি, কারণ আলো এটার ভিতরে যখন প্রবেশ করতেছে তখন আমি দেখ আমার কাছে তোর সব তুই কী করতেছিস কি না করতেছিস সব আমি দেখতেছি, তারপরে এটার মধ্যে আলো ঢুকছে দেন আমি দেখতেছি। তদ্রূপভাবে কোনো একটা পরমাণুর যে তার তরঙ্গদৈর্ঘ্য বা যে ব্যাসার্ধটা সেটা আলো তরঙ্গদৈর্ঘ্য থেকে ছোট। এখন কোনো কিছুর ভিতরে ঢুকতে পারলেই তো আমি বুঝতে পারবো তার মধ্যে আলো আছে। তার মানে আমাদের দৃশ্যমানের যে রেঞ্জটা, ওই রেঞ্জটার তুলনায় কে ছোট বল? পরমাণুর দৈর্ঘ্য ছোট। এইখানে কোনো কিছুর উপর আলো যখন পড়ে তখন আমি এটার ভিতরে কি আছে সেটা দেখি
না। তো এই কারণে আমরা অনুভূত হয় না যে আমরা এদের ভিতরে ফাঁকা, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি আমরা যদি ব্যাখ্যা করি তখন আমরা এটার ফাঁক ফোকরগুলো দেখতে পাবো। এমন আমরা হাওয়াই মিঠা দেখি না, ধর হাওয়াই মিঠা কী বল, দেখলে ভিতরে বাইরে অনেক বড়, কিন্তু মুখে দিলেই ফিনিশ। তো তাহলে ওইটাও 99%, ওইটা 100%ই ফাঁকা বলা যায়। হাওয়াই মিঠা দেখছিস তো? তাহলে এই 99% ফাঁকা হওয়ার প্রধান কারণ হচ্ছে পরমাণুর পুরো এলাকা থেকে সবচেয়ে ছোট এরিয়া কোন নম্বর? নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে পরমাণুর সমস্ত ভর কী থাকে বল? পুঞ্জীভূত থাকে। তাহলে এই বইটা তোদেরকে দিচ্ছি, বইয়ের মধ্যে দেখ এই সিদ্ধান্তগুলো আছে, দেখ এই সিদ্ধান্তগুলো আছে, একটু দেখ এই সিদ্ধান্তগুলো একটু আছে, দেখ এই সিদ্ধান্তগুলো একটু দেখ, এই যে সিদ্ধান্তগুলো আছে, দেখ এদিকে দেখ, এদিকে দেখ, এই সিদ্ধান্তগুলো দেখ, এইদিকে দেখ, দেখ এই যে রাদারফোর্ডের পরমাণু মডেলে কেন এই টাকা। এখন আমাকে বল কত সংখ্যক আলফা কণা ফেরত আসে বল? 20,000-এর মধ্যে একটা। আর কত সংখ্যক আলফা কণা বিচ্ছুরিত হয়? অল্প কিছু সংখ্যক আলফা বিচ্ছুরিত হয়, অল্প কিছু সংখ্যক। আর ভেদ করে চলে যায় কত? 3টা কাহিনী বল। প্রথম কাহিনী কি বল? 9%, 20,000-এর মধ্যে একটা ফেরত আসে। 2 নম্বর কাহিনী বল, অল্প কিছু সংখ্যক আলফা কণা বিচ্ছুরিত হয়, মানে বাড়ি খেয়ে এদিক ওদিক চলে যায়। 3 নম্বর কণা 99% আলফা কণা শূন্যের ঘর ভেদ করে চলে যায়। কাহিনী বুঝছিস কিনা বল? এই 3টা বোঝে। এখন এখান থেকে তুই সিদ্ধান্তগুলো নিলি, স্বর্ণের পাতের কাহিনীগুলো বা এই ব্যাসার্ধগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। কি সিদ্ধান্ত বল? তাহলে পরমাণুর হাইড্রোজেনের পরমাণুর ব্যাস কত বল? 10/8 অনুসিদ্ধান্ত। আর নিউক্লিয়াসের ব্যাস কত বল? বল কে বড়, এটা বড় না হাইড্রোজেন পরমাণু বড়? বল কে বড়, এটা বড় না হাইড্রোজেন পরমাণু বড়? আর এটা ইনভার্সের মান যত বড় হবে তার তত ছোট, জানোস তো? আচ্ছা এবার আমাকে বল এই দুটোর মধ্যে পার্থক্য কত বলতো? এটা 8, এটা 13, পার্থক্য কত বলতো? কত বল? 10⁵, পার্থক্য। তার মানে এটার তুলনায় এটা কত গুণ ভারী? প্রায় 1 লক্ষ গুণ। কেমনে দেখ, ইনভার্স 13 তো, ইনভার্স 13 থেকে 10⁻4 কি কর বল? ভাগ কর, ভাগ বিয়োগ করবি না, ভাগ করবি। তো ভাগ করলে দেখ এটা নিচে গেলে এটা উপরে চলে যাবে, 10⁵, আর 10⁵ মানে কত? 1 লক্ষ না? দেখছ যে 1 লক্ষ গুণ বড়, ছোট। তার মানে নিউক্লিয়াসটা ছোট আর পরমাণুর ব্যাসটা কি বল? বড়। বুঝতে মনে হয় নিউক্লিয়াসটা ছোট, কি বড় বল? পরমাণুর ব্যাসটা বড়। এখন আমাকে বল এখান থেকে যে এমসিকিউগুলো একটু, এটা সবাই লিখে নিবে। কোথায় আছে বল? এটা কোথায় আছে? তো সবাই একটু লিখো, সিদ্ধান্তগুলো বই থেকে লিখে নেবো। দেখো পাশে খাতা লিখো, বলো সিদ্ধান্তগুলো বই থেকে লিখে নেবো, শীট থেকে লিখে নেবো। আমার যে শীটটা দিচ্ছি এই শীট থেকে লিখে নিবি, বাসায় নিয়ে যাবি। না তোরে যে পড়াইছি এটা প্রমাণ থাকতে হবে না? তো তুই যখন আমি এটা লিখবো না, তুই বলবি স্যার পড়াইলে, বুঝোস নাই? কিরে মানুষ খুবই খারাপ জানোস। তুই সমস্যা না, তোর একটা বন্ধু যখন তোর খাতা দেখবে, যখন না দেখবে, তুই তো ক্লাস করছস, এখন হে কি করবে জানিস? কিছুদিন পরে বদনাম করা শুরু করবে, যাই স্যার এগুলো পড়ায় নেই। এই কারণে স্টুডেন্টদেরকে ওগুলো লিখে নি, কাউকে খাতা দেওয়ার সময় বলাই নেই যে কাউকে যখন খাতা দিবি বললে স্যার এটা পড়াইছে কিন্তু অনেক কিছু লিখি নেই, মাথায় রাখিস। মানুষ খুবই ডেঞ্জারাস, হিউম্যান সাইকোলজি এত খারাপ। তুই পড়াশোনা করস না, এটা তোর দোষ না, আমার দোষ। তুই করে করস, এটা আমার দোষ, মানে স্যার দোষ। খুবই খারাপ হিউম্যান সাইকোলজি। আমি তো 25 পেয়েছি, আলহামদুলিল্লাহ সব শেষ করেছি। তারপরেও কি বলছে জানোস? স্যার যে 2-1টা টপিক বাদ দিয়েছেন ওগুলো কোথায় পড়বো, শেষ করে দেন। অথচ আমার কথা ছিল যে কি, যেগুলো তোর যে 2-1টা টপিক মানে সিলেবাসেও নাই, কোথাও নাই, সেগুলো আমাদের অনলাইনে ক্লাসগুলো রেকর্ড আছে, ওখান থেকে করে নেওয়ার কথা। হাতে আমার থেকে রেকর্ডগুলো খুঁজবে না, স্যার আমার এটা দরকার। কিন্তু হেরে কি বলতেছে, কোথায় আমি ক্লাসে বলছি, আমরা ক্লাস করে নাই। ক্লাস নিয়মিত না করলে সমস্যা। আমাদের বাসাতে মানে অফিস থেকে ফোন যাচ্ছে তোমাদের বাসায় যারা ভর্তিকৃত, এদের প্রতিদিন কাজ যেটা, সেটা হচ্ছে কোনো কারণে কোনো দিন যদি কোনো ক্লাস মিস হয়, তাহলে কেন মিস হয়েছে সেটা একটু জানানো। আরেকটা হচ্ছে তোমার যে প্রবলেমগুলো গ্যাপ আছে সেটা সলভ করা। সেজন্য আমি আলাদা করে সময় দেবো, নাহলে আমাদের রেকর্ডেড ক্লাস আছে, ওখান থেকে দেখে নিবা। কিন্তু কোনোভাবে ফাঁকি দেওয়া যাবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। না বুঝলে আমার সাথে শেয়ার করতে হবে, স্যার আমি এটা বুঝি না। এই না বুঝলে আলাদা করে কী করবো বলো, শেয়ার করবো যে স্যার এটা বুঝি না। বুঝে দেওয়ার দায়িত্ব আমার, সোজা কথা আমাদের, সোজা কথা। আজকে ফার্স্ট কে আসছিস? আজকে ফার্স্ট ক্লাস করতেছিস তোরা 2জন না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে একটু মাথায় রাখিস বিষয়টা, আমাদের রেগুলার ক্লাসে বলে। এখন দেখে দিঘায় এবার হচ্ছে এমসিকিউটার আনসার দে, না ফেলে ঝাড়ার বাড়ি। বল এটা আনসার দে, বল পরমাণু ব্যাস মোটামুটি মান কত বল? পরমাণু ব্যাস 10/8। এই পরমাণুর ব্যাস 10/8। তুই আবার 13 মনে করিস না, 12 মনে করিস না, কেন বল? ওইটা হচ্ছে নিউক্লিয়াসের, এটা নিউক্লিয়াস, আর এটা কি বল? পরমাণু। আহারে এইমাত্র পড়ছস,
দেখ একটা মজা, তোকে ফাজল করা কোনো ব্যাপার না, তোকে আমি দেখাবো এখন ফাজল করতেছি তারা। বল এই কোয়েশ্চেনটার দিকে দেখা, বল আনসার বল। ইয়েস, এইবার তো পড়াইছি কিনা বল। আচ্ছা ভাই এবার আয়, এবার আয়, বল এটা বল, বল এটা বল। দেখছিস কিনা, এগুলো আমার পড়া না, অ্যাডমিশনের পড়া। যেমনভাবে পড়িয়েছি তোকে যেরকম প্রশ্ন করো আনসার তোকে আটকাতে পারবে না। দেখ এই পরের কোয়েশ্চেনটা আনসার কর, দে বল আনসার কর, আনসার কর বল। কি করে কেন্দ্র যদি ক্ষুদ্র নিউক্লিয়াসের সাথে কি করে সংঘর্ষ করে? আমি কি বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা এরপর হচ্ছে আমাদের আর দরকার নাই, শেষেরটুকু দরকার নেই। আচ্ছা এবার আমাকে বল, তোকে আমি দেখ তোকে আমি কনফিউশন ফেলে দিচ্ছি। দেখ এখনই আমি তোকে কনফিউশনে ফেলে দেবো। দেখ এটা কোন বোর্ড বল? ঢাকা বোর্ড। দেখ তোরা একটা প্রশ্ন পারস, এরকম একটা প্রশ্ন, মানে আমি তোকে বলছি যে প্রশ্ন না পড়লে কি সমস্যা হবে সেটা তোকে আমি জানাতে যাচ্ছি। প্রশ্ন না পড়লে বল 14 নম্বর কোশ্চেন আনসার দে বল। দেখ এটা পানির পরিমাণ বলছে, দ্যাটস দ্য পয়েন্ট। দেখ অনেকে আমাকে বলতে 6 থেকে তো অথবা এটা লাগাবি রাইট, দেখছিস এটা 90 থেকে 94 আগে বলে দেওয়ার কারণে। যদি আগে না বলতাম তোদের 100%ই বলতে 6 থেকে 10%। এবং তোরা না সবাই এরকম করবে, আগে বলে দেওয়ার কারণে তোদের এই সমস্যাটা। তার মানে প্রশ্ন যখন পড়বি যদি একটু অগোছালো হয় পুরো কনসেপ্টটা উল্টাপাল্টা হয়ে যাবে। কি বল, একটু কি হইলে বল অগোছালো হইলে, তাহলে আমি কি বিষয়টা বুঝতে পারছি? তাহলে প্রশ্ন দেখে লাভ দেওয়া যাবে, প্রশ্ন পড়বা, পড়ে তারপর তুমি সিদ্ধান্ত নিবা। একটা নাম্বার তোর মেডিকেল টিকতেও পারিস না একটা নাম্বারের জন্য, কি কষ্ট লাগবে। এই কারণে নাম্বার বাড়ানোর জন্য এখন থেকে কি রাখতে হবে বল। আর আমি মেডিকেলে যা যা সিট দেবো ওর বাইরে থেকে কোনো কিছু আসবে না, ওগুলো 100% কমন পড়বে ইনশাল্লাহ। ওগুলো কি পড়বে বল? 100% কমন পড়বে। বে মানে বে, বুঝছ না মনে হয়? বুঝোস কি না বল না, সোজা কথা, কোনো কথাবার্তা নেই। তাহলে আমার কথাগুলো শুনবা, না বুঝতে আজকে যা যা পড়াইছি বুঝছো? মেয়েরা বুঝছিস? বুঝছিস কিনা বল, বুঝছিস কিনা বল। কোনো সমস্যা হলে আমাকে, তাহলে সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে। অফ করে দাও, অফ করে দাও, যাও এইটা একটু অফ করে দাও, এটা অফ করে দাও।